হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একটা কোশ্চেন পেয়েছি এক ভাইয়ের কাছ থেকে। উনি জিজ্ঞেস করেছেন যে স্টাডি গ্যাপ থাকলে উনি আসতে পারবেন কিনা। তো আমার উত্তরটা দিয়ে নেই যে হ্যাঁ, স্টাডি গ্যাপ থাকলে আপনি আসতে পারবেন এবং আপনারা যেই ফিল্ডেরই হন না কেন, স্টাডি গ্যাপ থাকলে তারপর আপনারা আসতে পারবেন। এখন আমি আমার চারপাশে একটু দেখাই। আমি আছি আমার ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা অ্যাট মনরোতে, মেইন ক্যাম্পাসে। আমি লাইব্রেরির পাশে, পেছনে লাইব্রেরি দেখা যাচ্ছে। আর সামনে বায়ুতে একটা ডক আছে, পানির উপরে দাঁড়ানোর জায়গা। তো ওই জায়গাটা আমার অনেক পছন্দের, আমি ওই জায়গাটা একটু দেখাবো। এরপরে আমি বিস্তারিত এই টপিকে কথা বলছি। তো আপনারা যদি দেখতে না চান তাহলে কেটে 2 মিনিট সামনের দিকে ফরওয়ার্ড করে দিতে পারেন। আর যদি দেখতে চান আমার সাথে আমার ওই প্রিয় জায়গাটা, তাহলে চলুন যাই, একটু ঘুরে আসি। সো এখানে স্ট্রাকচারটা এরকম যে লাইব্রেরি, মাঝে রাস্তা, আর দুপাশে পার্কিংয়ের জায়গা। ওপাশেও পার্ক করা যায়, ওই গাড়িটা আমি চালিয়ে এনেছি। এপাশেও পার্ক করা যায়। আর তারপরে রাস্তা পার হয়ে পেভমেন্ট। তো বাংলাদেশে যেটাকে আমরা ফুটপাত বলি, এখানে এটাকে পেভমেন্ট বলা হয়। এবং যেটা হয়েছে যে ওয়ার্ডগুলো, আমরা তো ব্রিটিশ ওয়ার্ডগুলো ইউজ করি, তো যে ওয়ার্ডগুলো ব্রিটিশরা ইউজ করে সেই ওয়ার্ডগুলো আমেরিকাতে ইচ্ছা করে উল্টায় দিচ্ছে, মানে প্রতিটা কমন ওয়ার্ড। ব্রিটিশরা যদি ফুটপাত বলে, এখানে বলা হয় পেভমেন্ট। সো এখানে বেশ লম্বা লম্বা স্টেয়ার্স। আর এই যে বায়ুর কথা বলছিলাম, বায়ু নদীর মতো অনেক বড় এবং গতিশীল, কিন্তু এক্স্যাক্টলি নদী না। রিভার এবং বায়ুর মধ্যে কিছু পার্থক্য আছে। তো এখানে ওরা টর্টোইস কচ্ছপ মেক করে রাখছে এবং কচ্ছপের কিছু বাচ্চা, এবং এখানে কিন্তু সত্যি সত্যি কচ্ছপ আছে। এই বায়ুতে সত্যি সত্যি কচ্ছপ আছে এবং কচ্ছপের বাচ্চাও আছে এখানে। গাছগুলো দেখবেন, এগুলো শ্বাসমূলের মতো। সুন্দরবনে যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে ওগুলোর মতো, কিন্তু শ্বাসমূলের মতো বের হয়ে আছে। কিছু বসার চেয়ার আছে, তবে এখন ঠান্ডাকাল এবং স্টিলের চেয়ার, সো ওগুলো ঠান্ডা হয়ে আছে বেসিক্যালি। এটা মার্চ 2018-তে উদ্বোধন করা হয়েছে। আগেও একটা ডক ছিল, কিন্তু এই ডকটা অনেক সুন্দর, এত সুন্দর ছিল না আর কি। গাছের আড়ালে আমি একটা বক দেখতে পাচ্ছি। সো আমার যে প্রিয় জায়গাটার কথা বলছিলাম, এই ডকটার কথাই বলছিলাম। সামনে একটা চিকন ব্রিজ আছে, ওটা আমার অনেক পছন্দের একটা জায়গা। আর ওগুলো স্টুডেন্ট হোস্টেল সামনে যেগুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে স্টুডেন্টদের ডাইনিং হল। সো প্রতিটা হোস্টেলে ডাইনিং হল নেই, রাদার একটা কমন ডাইনিং হল আছে। ওপাশে স্টুডেন্ট হোস্টেল, পেছনে স্টুডেন্ট হোস্টেল ছিল। আর এখানে পা ঝুলিয়ে বসার জন্য একটা জায়গা আছে। এখন পানি অনেক কমে গিয়েছে। সো যখন পানির সিজন থাকে বা বৃষ্টি হয়, বৃষ্টি হলে পানিটা বেশি রাইজ করে, অনেক উপর পর্যন্ত চলে আসে। সো ঠিক আছে, এখন তাহলে কথায় ফিরে আসি। যেটা বলছিলাম যে আপনারা কি স্টাডি গ্যাপ থাকলে আসতে পারবেন কি না। স্টাডি গ্যাপ থাকলে অবশ্যই আসতে পারবেন। তো আপনাকে সেটা এক্সপ্লেন করতে হবে। ধরুন আপনি অফিসে আসেননি, আমি প্র্যাকটিক্যাল ওয়েতে বলি, এটা
তাহলে সুবিধা হবে। ধরুন আপনি অফিসে আসেননি, একটা অফিসে জব করেন, পরের দিন আপনি এসেছেন, আমি আপনার অফিসের রিপোর্টিং বস। তো আপনি এসে আমাকে তো এক্সপ্লেন করবেন যে আসলে আমি একটা সমস্যা ফেস করেছি, আমি অসুস্থ ছিলাম বা আমার একটা পার্সোনাল কাজ ছিল, যে কাজটা এরকম, তো এই কারণে আসলে আমি আসতে পারিনি গতকালকে, অ্যান্ড আই অ্যাম সরি ফর দ্যাট। তো এই যে এত ছোট করে এক্সপ্লেন করলেন, আমি যদি একটা ভালো বস হই আপনার, আমি কিন্তু এক্সপ্লানেশনটা মেনে নেব। আপনি না আসার কারণে কি আমার অফিসের খুব বেশি ক্ষতি হয়ে গেছে? আর আমি যদি টক্সিক বস হই, তাহলে হয়তো ভাববো যে আজকে তো তোরে পাইছি, আজকে আমি আসলে সারা জীবনের প্রতিশোধ তোমার উপর নিয়ে নেবো আর কি। কিন্তু ভালো মানুষ হলে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, তো কিছু কাজ পেন্ডিং রয়ে গেছে কালকে না আসার কারণে, তুমি এই কাজটা এখন করো তাহলে, ইজন্ট ইট? হ্যাঁ, এক্স্যাক্টলি এই কাজটাই আপনাকে করতে হবে। এটাকে বলে অ্যাড্রেস করা। আপনি অ্যাড্রেস করবেন যে কেন আপনার স্টাডি গ্যাপটা হয়েছে, এবং এটার কারণে অনেক চিন্তা করতে হবে, কিভাবে অ্যাড্রেস করব, কি মিথ্যা একটা গল্প ফাঁদবো, ঠিক আছে? এভাবে এত জটিলভাবে চিন্তা করার কিছু নেই। দেশের বাইরে যারা আসে তারা সবাইকে স্টেটমেন্ট অফ পারপাস লিখতে লাগে অথবা মোটিভেশন লেটার। তো সেই স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশন লেটারে সর্বোচ্চ 1 থেকে 2 লাইনে আপনি এক্সপ্লেন করবেন যে কেন আপনার স্টাডি গ্যাপটা হয়ে গেল। আপনি চাইলে 3 লাইনেও এটা অ্যাড্রেস করতে পারেন, কিন্তু সেটা বেশি হয়ে যাবে। 1 থেকে 2 লাইন মোর দ্যান এনাফ। আপনি জাস্ট সহজ কথাটাই লিখবেন, সত্যিকারের কথাটাই লিখবেন। এবং আপনার সত্যিকারের কথাটা যদি খুবই আপত্তিকর হয়, যে দেখা গেল যে আপত্তিকর একটা সত্যি কথা, তাহলে একটু টুইক করবেন, ঠিক আছে? কিন্তু আমি জানি বেশিরভাগ সময় সত্যি কথাটা বললেই কাজে দিবে, ঠিক আছে? আপনাকে টুইক করারও প্রয়োজন হবে না, মিথ্যা কথা বলারও প্রয়োজন হবে না। কিন্তু খুবই আপত্তিকর, সত্যটা যদি অনেক বেশি আপত্তিকর হয়, তাহলে আপনি একটু টুইক করতে পারেন। এটা আমার একটা পরামর্শ। যেমন হতে পারে যে ভাই যিনি করেছেন, উনি কিন্তু জবে ছিলেন, যিনি আমাকে কোশ্চেন করেছেন, এবং উনি যথেষ্ট ভালো একটা জবে আছেন, এবং উনি ওনার জবে যথেষ্ট ভালো করছেন। উনি আমাকে বিস্তারিত বলেছেন যে কি হচ্ছে বা না হচ্ছে, তো সেখান থেকে আমি জানতে পেরেছি। এখন তো উনি কিভাবে লিখতে পারে? উনি এভাবেই লিখতে পারে যে আমি এক্সপেরিয়েন্স অর্জনের জন্য আমি এই চাকরিটাতে জয়েন করি, এবং এই চাকরিতে আমার বেশ সিগনিফিক্যান্ট এক্সপেরিয়েন্স আছে, আমি এই প্রজেক্টগুলো করেছি এবং এতে আমার অভিজ্ঞতা হয়েছে, এবং এখন আমি চাই যে আমি দেশের বাইরে গিয়ে ভালো একটা কোর্স ওয়ার্ক করি, যাতে আমার নলেজটা আরও সমৃদ্ধ হয় এবং সেটাকে যেন আমি আমার প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পারি, তাই না? তাহলে দেখুন কত সুন্দর একটা ব্যাপার হলো। একটা মানুষ জবে ঢুকেছিল এক্সপেরিয়েন্স অর্জনের জন্য, সে সফলতার সাথে বেশ কয়েকটা প্রজেক্ট করেছে, এবং সে এখন ভেবেছে যে সে একটা প্রোগ্রামে পার্টিসিপেট করবে দেশের বাইরে, যাতে তার স্কিল সেট আরও ডেভেলপ করে, যাতে সেই জ্ঞানটাকে দেশে তার ওই প্রজেক্টে অথবা রিলেভেন্ট একই রকম অন্য কোনো একটা কোম্পানিতে বা অন্য কোনো একটা প্রজেক্টে একই রকম ধরনের কাজে যাতে উনি লাগাতে পারেন। তো এটা কি খুব অপরাধ? বরং এটা তো ভালো, এটা একটা ভালো মানুষের কাজ। তো কেন তাহলে সমস্যা হবে? তো এটা হচ্ছে পার্টিকুলার একটা কেস। এখন আপনার গল্পটা যদি ভিন্ন হয়, তাহলে আপনি নিজের মতো করে লিখবেন সেটা। বাংলায় আগে চিন্তা করবেন যে কী লেখা যেতে পারে, এরপরে সেই চিন্তাটাকে ইংলিশে লিখে ফেলবেন, তাহলেই হয়ে গেল। তার মানে কি, আপনার গ্যাপটা কেন হয়েছে এটাকে জাস্ট আপনি অ্যাড্রেস করলেন আপনার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালে, এতটুকু করলেই হবে। এবং সিভিতেও আপনি তাই করবেন। সিভির সামারি, সিভি যখন আমরা শুরু করি আমাদের নাম থাকে, তারপর কি থাকে, অ্যাড্রেস, ইমেল, এগুলো থাকে, বা লিঙ্কডইন আইডি, এগুলো সুন্দর করে আমরা লিখি চিকন করে। এরপরে আমরা কি করি, এরপরে সামারি অফ সিভি অথবা অবজেক্টিভ, তাই না? অবজেক্টিভ অফ কেরিয়ার, তো একটা ছোটো সেকশন কিন্তু থাকে এরপরে। তো এখানে আপনি ওই কথাটা কিন্তু সুন্দর করে ঢুকিয়ে দিবেন কৌশলে, এক লাইনে। কিন্তু আমি যে কথাটা বললাম একটু আগে, ওই ভাই এই কথাটা ঢুকাই দিবে, কিন্তু আপনার স্টোরিটা আপনার মতো করে চিন্তা করে আপনি এক লাইনে ঢুকাই দিবেন। তার মানে কি, ওনারা যখন সিভিটা ওপেন করবে তখন কিন্তু ওরা খুব ইজিলি জেনে গেল। আবার স্টেটমেন্ট অফ পারপাস এবং মোটিভেশন লেটার যখন ওপেন করবে, তখনও তারা খুব সহজে জেনে গেল, তাই না? আচ্ছা, আর পাশাপাশি আপনারা যদি ইমেল করেন, ইমেইলেও আপনারা এটা অ্যাড্রেস করতে পারেন, ঠিক আছে? আপনি ইমেইলে ইনিয়ে বিনিয়ে তো বেশ কিছু কথা লিখতে হবে আমাদেরকে। যেমন আমি লিখলাম যে আমার ক্রেডেনশিয়ালে দিস অর দ্যাট, তো মাঝখানে এই কথাটাও ঢুকাই দিবেন। এটা খারাপ কোনো হবে না, ইমেলটা দেখতে খারাপ লাগে ব্যাপারটা তা না। তবে ইমেল অনেক লম্বা যাতে না হয়, ইমেল 5-6 লাইন, 7 লাইনের মধ্যে শেষ করবেন সর্বোচ্চ। তো সেখানে যাতে এই একটা লাইন তো ইউজ করা যেতেই পারে এই পারপাসে, তাই না? যেখানে আপনি আপনার স্টাডি গ্যাপটাকে অ্যাড্রেস করলেন, তো ভালো হবে তাহলে। তার মানে আপনি মোটিভেশন লেটার অথবা স্টেটমেন্ট অফ পারপাস একই
পারপাস সার্ভ করতেছে, তারপরে হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে সিভি, সব জায়গায় কিন্তু আপনি এটাকে অ্যাড্রেস করলেন। তো এতটুকুই আপনার জন্য যথেষ্ট হবে স্টাডি গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্য, এবং এরপরে আর কোনো সমস্যা নেই আসলে। তবে এটা ঠিক যে আপনার যদি স্টাডি গ্যাপ না থাকে তাহলে হয়তো সুবিধা হতো, কারণ অনেকে এটা বলবে যে না স্টাডি গ্যাপ আছে, আমি চাচ্ছি এমন কাউকে যার স্টাডি গ্যাপ নেই অ্যাডমিশন দেওয়ার জন্য বা আমার ল্যাবে নিয়ে আসার জন্য বা কাজ করার জন্য। তো সেক্ষেত্রে তো আপনি একটু প্রায়োরিটি কম পাবেন, কিন্তু খুব কম কেসে 10টা অ্যাপ্লিকেশন করলে 2টা অ্যাপ্লিকেশান থেকে 2 থেকে 4টা অ্যাপ্লিকেশানে 6টা অ্যাপ্লিকেশনেই দেখবেন যে আপনার সাথে ফেয়ার জাজমেন্ট করা হবে, চিন্তা করবেন না, ঠিক আছে? তবে আপনার লাক যদি ভালো থাকে হয়তো আপনার 10টা অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশনেও আপনার সাথে এই সমস্যাটা কেউ করলো না, সো চিন্তা নেই। জাস্ট আপনাকে প্রপারলি স্টাডি গ্যাপটাকে অ্যাড্রেস করতে হবে যে কেন এটা হয়েছিল, ঠিক আছে? এবং ওনার আরও 2-একটা কোশ্চেন ছিল, আমি বলি। তো ক্যামেরাটা আমি একটু ঘুরিয়ে দেই, সো সামনে দৃশ্যটা দেখতে দেখতে আমরা আলোচনা করি। এই ভিডিওটা মূলত স্টাডি গ্যাপের কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা নিয়ে আমি বানাচ্ছি, কিন্তু পাশাপাশি যে ভাই আমাকে কোশ্চেন করেছেন তো ওনার আরও 2-3টা কোশ্চেন ছিল, আমি বোনাস হিসেবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি। যে উনি লিখেছেন আমি কি স্কলারশিপ পাওয়ার যোগ্য, বা যোগ্য হতে হলে এখনও আমার কি কি করতে হবে। তো অবশ্যই উনি স্কলারশিপ পাওয়ার যোগ্য। স্কলারশিপ পাওয়ার জন্য ওনাকে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালগুলো সুন্দর করে গুছিয়ে সাবমিট করতে হবে এবং বেশি বেশি অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? অন্তত 15টা জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে, এটা আমি বলবো। আর এজেন্ট আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, সো এজেন্টের কাছে আমি যাওয়ার ব্যাপারে পরামর্শ দেই না। নিজে নিজেই করলে আপনার এটা ভালো হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, কনফিডেন্স বাড়বে। উনি আরেকটা কোশ্চেন করেছেন, আমি যেহেতু এই ওনার সাবজেক্টের নাম লিখেছেন, আমি কনফিডেন্সিয়ালিটির কারণে সেটা বললাম না, এমএস করলেই ভালো নাকি পিএইচডি করলে ভালো হবে। তো এখন আমার মনে হয় যে দুটোতেই আবেদন করা উচিত। আমি কিন্তু তাই করেছি আমার সময়, আমি পিএইচডিতেও আবেদন করেছি এবং আমি এমএসসিও আবেদন করেছি, ঠিক আছে? এবং তাতে যেটা হয়েছে যে আমার প্রথমে পিএইচডি হয়নি, প্রথম বছর এমএস হয়েছে। এমএস থাকাকালীন সময় আমি ফ্রান্সে মাস্টার্স করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং ওখানে 6 মাস পরেই আমি দেখা গেছে যে আমার একটা অ্যাপ্লিকেশন করেছি এবং তার 2-3 মাস পরে আমার অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। সো আমি মাত্র একটা অ্যাপ্লিকেশন করে পিএইচডিতে চলে এসেছি আমেরিকাতে। আমাকে অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে হয়নি, কারণ যেহেতু সাকসেসফুল ছিল এজন্য। আর যদি ওটা সাকসেসফুল না হতো তখন হয়তো আমি আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যাক টু ব্যাক থ্রো করতাম আর কি। তো আমার স্টোরিটা এরকম যে যখন আমি শুরু করি আজ থেকে বেশ অনেক বছর আগে, তখন এমএস এবং পিএইচডি দুটোতেই আমি একসাথে আবেদন করেছি, ঠিক আছে? দেখা গেছে একই ভার্সিটিতে একই প্রোগ্রামে মাস্টার্সেও আবেদন করেছি এবং এমএসসিও আবার আবেদন করেছি। তো কারণ যেটাতে হয়ে যায়, কারণ পিএইচডিতে যদি হয় তাহলে শুধু শুধু আমি এমএস করব না, মানে আমার পরিকল্পনাটা ওরকম। অনেকে পিএইচডি পছন্দ করে, অনেকে এমএস পছন্দ করে, তো আমি পিএইচডি আমার জন্য পছন্দ করেছি। কিন্তু আমার মধ্যে ভয় যে আমার যদি পিএইচডি না নেয় তাহলে আমার এমএসটা যেন অন্তত হয়, ঠিক আছে? তো এখন অনেকে বলবে যে পিএইচডি হওয়া সহজ এমএসের চাইতে, এমএসএ স্কলারশিপ পাওয়ার চাইতে পিএইচডিতে স্কলারশিপ পাওয়া সহজ। এরকম অনেক বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমরা আলোচনা পরে করব। কিন্তু আজকে আমি বলছি ওনার কোশ্চেনটার উত্তরে যে আপনার জায়গায় আমি হলে আমি অলরেডি যেটা করেছি, আমি একই সাথে মাস্টার্স এবং পিএইচডি দুটোতে আবেদন করেছি। আমার মাস্টার্সে হয়ে গেছে, আমার যদি পিএইচডিতে হতো আমি পিএইচডিতে জয়েন করতাম, মাস্টার্সে আমি আর জয়েন করতাম না। তো যখন আমার এমএসএ হলো, এখন এমএসএর ডিগ্রিটা কিন্তু আমার পরে কাজে দিয়েছে। কী কাজে দিয়েছে? ওই ফ্রান্সের ডিগ্রিটাকে আমি সেল করে কিন্তু আমেরিকাতে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেয়েছি। ওনার আরেকটা কোশ্চেন ছিল, এখন আমার কোন কোন বিষয়ে ফোকাস করতে হবে এবং আমার জন্য কোনটা বেস্ট হবে, আপনার মতামত কী? আপনাকে এখন মনোযোগ সহকারে আবেদনের ব্যাপারে ফোকাস করতে হবে, সময় নষ্ট না করে। আমরা সাথে যেটা করি যে আমি ব্যক্তিগতভাবে যেটা করি যে অনেক সময় আমার সময় নষ্ট হয়, তো সময় নষ্ট না করে আপনি জাস্ট অ্যাকশন নেবেন, ঠিক আছে? যে চিন্তা করছি গত 6 মাস ধরে আবেদন করব, এরকমটা করার দরকার নেই। আপনি সরাসরি আবেদনে ঝাঁপিয়ে পড়বেন এবং ভুল হবে, আপনার চেষ্টা করবেন যতটা পারা যায় অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল ইমপ্রুভ করার জন্য, কিন্তু এটাকে অ্যালং দ্য ওয়ে আপনার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালটা ইমপ্রুভ হবে। আমি যদি বলি আমার প্রথম যে অ্যাপ্লিকেশানটা ছিল সেটার কোয়ালিটি আর সবার শেষের যে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল ছিল সেটার কোয়ালিটি কিন্তু কখনোই এক না, ঠিক আছে? সো আমি যদি ভাবি যে আমি 6 মাস ধরে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালকে ইমপ্রুভ করব, এভাবে আসলে হয় না। রাদার আপনি মোটামুটি একটা অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল রেডি করুন, আপনার
চেষ্টাটুকু করুন যতটুকু পারা যায়, কারণ আপনারা তো ব্যস্ত সবাই। আপনারা যারা চাকরি করছেন এরপরেও দেশের বাইরে যেতে চান, আমি জানি আপনাদের সময় যথেষ্ট কম, তো এই অল্প সময়ের মধ্যে যতটা ভালো অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা যায় করে আপনি সাবমিট করুন। এর পরের অ্যাপ্লিকেশানটা যখন করবেন দেখবেন যে আপনার নিজেই বুঝতে পারতেছেন যে কোথায় কোথায়, মানে হয়তো এক সপ্তাহ পরে আরেকটা আবেদন করবেন আপনি অন্য একটা ভার্সিটিতে অন্য একটা প্রোগ্রামে, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার ইমপ্রুভ করলে ভালো হবে। হয়তো সিভিতে একটা লাইন কম লেখা হয়েছে, আপনি অ্যাড করে দিলেন। হয়তো ভাবলেন যে এই লাইনটা শুধু শুধু বাজে কাজে লিখে রেখেছি, এটার কোনো কাজ নাই। যেমন কালকে আমি আমার সিভি এডিট করলাম, ওখান থেকে আমি ঢাকা কথাটা উঠাই দিছি। আমার যে ব্যাচেলর ঢাকায়, তো আমার কথা হচ্ছে বাংলাদেশ থাকলেই হবে, ঢাকায় না ওটা বরিশালে, সেটা দিয়ে লাভ কী? ঠিক আছে, আমি এটা তো ওদের কনসার্ন না। এবং ভার্সিটির নাম এখন অনলাইনের যুগ, আমার ভার্সিটির নাম লিখে সার্চ দিলেই এটা ঢাকায় না কোথায় আছে ওরা সেটা জেনে যাবে, ইজন্ট ইট? তো আমি বাংলাদেশটা দিয়েছি যাতে ওরা ট্র্যাক করতে পারে যে কোন দেশে আমার ব্যাচেলরটা। এবং আমার মাস্টার্স ফ্রান্সে, তো আমি ওখান থেকে আমার শহরের নামটা বাদ দিয়ে দিয়েছি। গ্রেনোবল শহরে আমার মাস্টার্স ছিল, ওখান থেকে কিন্তু আমি শহরের নামটা বাদ দিয়ে দিলাম। তো দেখুন, আমি কিন্তু এখনও আমার সিভি মাঝে মাঝে এডিট করি। তো এত বছর পর আমার হঠাৎ করে মনে হলো যে আসলে তো সিভিতে তো আমার ঢাকা বা গ্রেনোবল এই শহরগুলোর তো দরকার নেই, আমার দেশের নামটা থাকলেই হলো, তাই না? সো আমি যেটা বলছি, ধরুন এক সপ্তাহ পরে আপনি আবার আরেকটা আবেদন করতেছেন, তখন আপনি সিভিতে চোখ বুলালেন, আপনার অন্যান্য যে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল সেগুলোতে চোখ বুলালেন। তো আমি যখন বলতেছি অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল, আপনারা কিন্তু ভয় পাবেন না, ভাবিয়েন না যে ওরে বাবা না জানি কি ম্যাটেরিয়াল। তো এরকম কোনো কিছু না, অল্প কয়েকটা ম্যাটেরিয়াল লাগে, একবার বানায় ফেললে পরে দেখা যায় যে একটু একটু করে এডিট করলেই হয়ে যায়। সো ভয় নেই, আপনার 2 সপ্তাহ সময় দিলে আপনি অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালগুলো তৈরি করে ফেলতে পারবেন, আপনার চিন্তা নেই। তবে চ্যাটজিপিটির হেল্প ওভাবে নেবেন না। চ্যাটজিপিটির হেল্প নেওয়ার উপায় আছে কিছু, মানে না হলে দেখা যাবে যে আপনার একটু সম্মানটা নষ্ট হবে। আপনি চ্যাটজিপিটির হেল্প নেবেন এবং তারপর আবার নিজে ঠিকঠাক করবেন, তাহলে দেখা যাবে যে এটা ভালো হবে আপনার জন্য। না হলে শুধু শুধু আপনি একটু লজ্জিত হবেন আর কি, দেখা যাবে ওরা চ্যাটজিপিটির লেখা দেখলেই বুঝে যাবে যে এটা চ্যাটজিপিটি দিয়ে লেখা। সো 2 সপ্তাহ, এখন যেহেতু এটা চ্যাটজিপিটি আসার কারণে জিনিসটা সহজ হয়েছে, আপনার একজন বড় ভাই হিসেবে মেন্টর পাবেন আর কি। আমার সময় দেখা গেছে যে সিনিয়রদেরকে আমি ইমেল করতাম, ওনারা একটু দেখে দিতেন। তো এগুলো আমার হেল্প করেছে অনেক। এরপরে আমি দেখা যেত যে ওনাদের ওপিনিয়নগুলো আমার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল ইমপ্রুভ করতে হেল্প করতো আমার। তো এখন চ্যাটজিপিটি কিন্তু ওই বড় ভাইয়ের মতো বেশ কিছুটা কাজ করে। সো মানুষের তো আসলে রিপ্লেস হয়নি এখনও, কিন্তু চ্যাটজিপিটি দেখা যাবে যে আপনার যথেষ্ট উপকার করবে বেসিক্যালি। কিন্তু সরাসরি নেবেন না, আপনি এরপরে নিজেই আবার এডিট করবেন। তো যেটা বলছিলাম, 2 সপ্তাহে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব। সো এটা নিয়ে অত ভয় নেই। এবং অল্প কয়েকটা অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালই শুধুমাত্র লাগে, সিভি, স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ রিকমেন্ডেশন, ঠিক আছে? এই 3টা হচ্ছে মেইন। এই 3টার পরে এরপরে আরও এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগলো, না লাগলে লাগে না। তো এক অ্যাপ্লিকেশানে এক ধরনের ডকুমেন্ট লাগে। আপনি আমেরিকাতে আসতে চাইলে ওএস ইভ্যালুয়েশন আপনাকে করতে হবে, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস। বেশিরভাগ ভার্সিটিতে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস আসলে ওরা করে আর কি। ওএস ইভ্যালুয়েশন বলেন বা ইসি ইভ্যালুয়েশন বলেন, এগুলো কিন্তু এখানে আর কি গ্রহণযোগ্য আর কি। মানে এটা ছাড়া একটু ঝামেলা হবে আপনার, সত্যি বলতে। সো আপনি এটা করবেন আর কি। সো যা বলছিলাম এটাই বলার ছিল। আমার মনে হয় যে আমি ওনার সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি, এবং সাথে সাথে একই কোশ্চেন যদি আপনাদের অনেকের থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলেন। ঠিক আছে, আমি আমার চারপাশটা আরেকটু দেখিয়ে এই ভিডিওটা আমি শেষ করব। সো আমি তখন যে চিকন ব্রিজটার কথা বলছিলাম দূর থেকে, সেই চিকন ব্রিজ কিন্তু এটা, ঠিক আছে? আর আমি দূরে ওই ডকের কাছে ছিলাম। আচ্ছা, আপনারা কি ঘন্টার শব্দ শুনতে পাচ্ছেন? দূরে কিন্তু ঘন্টা বাজতেছে। ঠিক আছে, ঘন্টাটা ওই ঘন্টার মতো ঢং ঢং করে বাজে না, একটা সুইট একটা টোন তৈরি করে, মানে রিনি ঝিনি একটা টোন তৈরি করে। সো আপনারা যদি বাকি অংশটুকু এই ভিডিওর দেখতে না চান, সমস্যা নেই, আমি ইম্পর্ট্যান্ট আর কোনো কথা বলবো না, জাস্ট সামনের দিকে এগিয়ে যাব। আপনারা চাইলে আমার সাথে এই চিকন ব্রিজটাতে হাঁটতে পারেন। চলুন একসাথে হাঁটা যাক। এটা আমার অনেক প্রিয় একটা ব্রিজ, এবং আমি 4 বছর ধরে এই শহরে আছি। আমি সামনের সপ্তাহে এখান থেকে চলে যাব।
সো এই জায়গাটা আমার কতটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে এটা নিয়ে একটা মতামত আমার আছে। আমি মানে এই জায়গাটাকে আমি আমাকে স্ট্রাগল করতে হয়েছে। পিএইচডি মানেই স্ট্রাগল। তো যেহেতু আমি এখানে পিএইচডি করেছি এবং শহরের কিছু প্যারামিটার আছে, একটা শহরে কিছু কিছু সুবিধা থাকলে সেই শহরে বসবাস করতে সুবিধা হয়। তো এই শহরে কিছু কিছু জিনিস আমার ঘাটতি আমি ফিল করেছি। তো আমার দীর্ঘ একটা সময় বেশ কিছু জিনিস অপছন্দ ছিল। আমি এখনও ওই জিনিসগুলোকে অ্যাড্রেস করব, কিন্তু যাওয়ার আগে আমি খুব ইমোশনাল ফিল করছি, নস্টালজিক ফিল করছি যে আহারে এই জায়গাটাতে আমি 4 বছর ছিলাম এবং আমি এখানে কখনোই আসবো না। মানে পসিবিলিটি এরকমই যে আমি এখানে হয়তো বা কখনো আসবো না। আর আশা হয় না। আমি ফ্রান্সের আমার গ্রেনোবল শহরকে অনেক বেশি মিস করি, কিন্তু আমি কি কখনো সেখানে যাব? না, আমি যাব না। খুব যদি দরকার না থাকে তাহলে আমি সেখানে যাব না কখনো। আমাদের সময় হয় না, আমাদের টাকা পয়সার একটা ব্যাপার থাকে, অনেক ফ্লাই করতে হয়। সো সব মিলিয়ে এটা প্র্যাকটিক্যাল না যে আমি ইমোশনাল ফিল করলাম, আমার ওই শহরের কথা মনে পড়লো, আমি চলে আসলাম এখানে। আমি এখান থেকে একটু লাইব্রেরিটা দেখাই যে কেমন দেখায় এখান থেকে। এখানে একটা দোলনা ছিল, এখন দেখতেছি যে ছিঁড়ে গেছে। গাছের পাতাগুলো বেশ লাল হয়ে আছে, বেশ ভালোই লাগতেছে, এবং গাছের পাতাগুলো ঝরে পড়ে নিচটাও লাল হয়ে আছে। এখানে লেখা আছে নো সুইমিং এনি টাইম। ঠিক আছে। পেছনে ভেতরে আসলে পাথর, তো পাথুরে এবং সেফ না আর কি, মানে পাথরে আপনার পা আটকে যেতে পারে এবং পানিটা যথেষ্ট গভীর। আমি কচ্ছপ দেখেছিলাম সর্বপ্রথম এই চেয়ারটার পেছনে সর্বপ্রথম আমি কচ্ছপ দেখেছিলাম। সো আমি এখানে চেয়ারে বসেছিলাম, পেছনে ফিরে দেখি একটা কচ্ছপ এখানে। আমার মাথার উপরে কিন্তু অনেক পাখি ওড়াউড়ি করতেছে। ঠিক আছে, এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, সেই গাছ থেকে তার গাছে যাচ্ছে। ওরা মনে হয় নিজেদের বাসায় ফিরতেছে আর কি, সারাদিনের কর্মব্যস্ততার শেষে। ঠিক আছে, আজকে 2025 সালের 13 ডিসেম্বর এবং এখন সময় সন্ধ্যা 5টা। আমি আছি মনরো, লুইজিয়ানা, আমেরিকাতে। ভালো থাকবেন আপনারা। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন এবং আমি অবশ্যই সেটার উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।